যদি আপনাদের আসে, ম্যাথটা একটু দেখেন আপনারা। দেখেন যে সাপোজ a circuit draws a current of 10 ampere at a voltage of 200 volt and its power factor is 0.8 power factor lagging. এই যে দেখেন যে এখানে একটা ম্যাথমেটিক্যাল एग्जांपल আছে, সেখানে দেখেন এখান থেকে আমাদের তিন ধরনের পাওয়ার বের করতে হবে, অ্যাকটিভ পাওয়ার, রিঅ্যাকটিভ পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ার। আপনারা গিভেন দিয়ে খাতার এক পাশে একটু লিখে নেন যে হচ্ছে কারেন্ট I = 10 অ্যাম্পিয়ার, তারপর 200 ভোল্ট, ভোল্টেজ V = 200 ভোল্ট আর 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। তার মানে কি কিসের মান দেয়া আছে? পাওয়ার ফ্যাক্টরের মান দেয়া আছে, তাই না? পাওয়ার ফ্যাক্টর বলতে আমরা কি বুঝি? cos phi বুঝি, তাই না? cos phi = 0.8 এটা লিখে নেন। আপনাদের তিন ধরনের পাওয়ার বের করতে হবে। cos phi লিসেন। আচ্ছা ওকে, এখন আমরা প্রথমেই সবচেয়ে যেটা আমাদের সহজ বোঝার সেটা হচ্ছে অ্যাকটিভ পাওয়ার, তাই না? অ্যাকটিভ পাওয়ারের সূত্রটা আমরা কি জানি? পাওয়ার ট্রায়াঙ্গেলটা দেখে আসেন, আগের পেজে যেটা করে আসছেন। এই যে দেখেন অ্যাকটিভ পাওয়ারটা আমরা যদি পাওয়ার ট্রায়াঙ্গেলে দেখি, অ্যাকটিভ পাওয়ার ভূমিটা না অ্যাকটিভ পাওয়ার, ভূমি হচ্ছে VI cos phi। তার মানে আমাদের V এর মান দেয়া আছে কত? 200 না? 200 আর কারেন্ট দেয়া আছে 10 অ্যাম্পিয়ার। আর পাওয়ার ফ্যাক্টর cos phi দেয়া আছে না? জি, cos phi মানে তো 0.8। তার মানে অ্যাকটিভ পাওয়ারের পুরো মানগুলো আমাদের দেয়া আছে। তাহলে অ্যাকটিভ পাওয়ার লিখে = VI cos phi লিখে মানগুলো বসাই দেব। দেখেন এই যে অ্যাকটিভ পাওয়ার হচ্ছে এই যে সেকেন্ডটা, এই যে এই লাইনটা, এটা হচ্ছে ফর্মুলাটা আপনারা পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে আগের পেজ থেকে দেখে আসছেন। করে একটু মিলাই নেন যে 1600 ওয়াট আসে কিনা। ওকে, তারপরে এরপরে হচ্ছে আমাদের অ্যাকটিভ পাওয়ার বের করলাম, এরপরে পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে আমরা অ্যাপারেন্ট পাওয়ারটা বের করব। সেটা হচ্ছে আমরা ডাইরেক্ট দেখি সূত্র আছে কিনা। পাওয়ার ট্রায়াঙ্গেল আরেকবার একটু জান, অ্যাপারেন্ট পাওয়ারটা কোনটা এখানে বলেন তো? অতিভুজটা না? তাহলে এটা তো আরো সহজ না, ভোল্টেজ এবং কারেন্টের মানটা গুণ করলেই হয়ে যাবে। এটা হলো অতিভুজটা, ওপিটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। সো এই VI জাস্ট ভোল্টেজ এবং কারেন্ট গুণ করলে আমরা অ্যাপারেন্ট পাওয়ার পেয়ে যাবো, তাই না? তো এখন আসেন এই যে অ্যাপারেন্ট পাওয়ার, এখানে প্রথম লাইনটা যেটা অ্যাপারেন্ট পাওয়ার জাস্ট হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের গুণ করবে, তাহলে আমরা অ্যাপারেন্ট পাওয়ারটা পেয়ে যাবো। আচ্ছা ওকে, অ্যাপারেন্ট পাওয়ার পেলেন আপনারা। অ্যাপারেন্ট পাওয়ার একটু কি হবে বলেন তো? কিলো ভোল্ট অ্যাম্পিয়ার অথবা ভোল্ট অ্যাম্পিয়ার বা কেভি অথবা VA ভোল্ট অ্যাম্পিয়ার। আর কি বাকি থাকলো? রিঅ্যাকটিভ পাওয়ার। রিঅ্যাকটিভ পাওয়ারের ফর্মুলাটা আপনারা পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে দেখে আসেন তো কি? পাওয়ার ট্রায়াঙ্গেলের লম্বটা রিঅ্যাকটিভ পাওয়ার না? তাহলে লম্বটা হচ্ছে VI sin phi, তাই না? VI sin phi এর মানগুলো দেখেন তো ডিরেক্ট দেয়া আছে কিনা? sin phi এর মানটা কি আছে? sin phi এর cos phi এর মানটা আছে, তাই না? পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos phi = 0.8, তো sin phi এর মানটা তো নাই। তার মানে আমাদের sin phi এর মানটা বের করে নিতে হবে। কারো কি আইডিয়া আছে কিভাবে phi এর মানটা বের করবেন? এখান থেকে cos phi এর মান দেয়া আছে যে 0.8, পাওয়ার ফ্যাক্টর যেটা cos phi 0.8 দেওয়া আছে, আমাদের এখান থেকে phi এর মানটা কত সেটা বের করতে হবে। সেটা কি কারো আইডিয়া আছে কিভাবে বের করতে হবে? আচ্ছা আপনারা ক্যালকুলেটরে চাপবেন, সাইন্টিফিক ক্যালকুলেটর আর কি, phi যদি আপনারা বের করতে চান cos ইনভার্স 0.8, তাহলে দেখেন তো phi এর মানটা কত আসে?
Inverse 36.86, তাই না? 36.86 এটার এখন কি বলতো, ফাইলটা কি জিনিস আসলে কোণ না, কোণের এখন ডিগ্রি, এখানে ডিগ্রি দিয়ে দেন। আর আমাদের কি লাগবে, রিঅ্যাকটিভ পাওয়ার। রিঅ্যাকটিভ পাওয়ারের সূত্রটা কি, VI sin phi না? থিটা মানে রিঅ্যাকটিভ পাওয়ারের এককটা VI sin phi না? হ্যাঁ, VI sin phi। এর মধ্যে v এর মান, i এর মান আপনারা জানেন 200 আর 10, আর হচ্ছে sin phi। sin তো একটা ফাংশন, 36.86 এটা দিয়ে দেন, তাহলে আপনারা রিঅ্যাকটিভ পাওয়ারের এককটা পাবেন। ফোনটা একটু সাইলেন্ট করুন। করে দেখেন তো কত আসে রিঅ্যাকটিভ পাওয়ারের মান। এগারোশো 99.7, 1199.7, যাকে আমরা 1200 আর এককটা কি, ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাকটিভ ভাগ, তাই না? সো এই যে দেখেন আপনারা একটু 3 নাম্বার যে লাইনটা, এখানে দেখেন যে আলাদা করে sin phi টা কিভাবে আসছে সেটা বলার নেই, কিন্তু আপনারা আমি ভেঙে ভেঙে দেখালাম যে sin phi এর মানটা, sin 36.86 টা একটু ক্যালকুলেট করেন তো কত আসে। এই যে এতটুকু জাস্ট শুধু sin 36, sin 36.86 এটাকে একটু ক্যালকুলেট করেন। 0.599 বাকি সেটা আমরা 0.66। এই যে দেখেন এই জিনিসটা, এটা হলো সেই sin phi, vi আর এতটুকু হলো 0.67 sin phi, বুঝা গেল? তাহলে এটা হলো রিঅ্যাকটিভ পাওয়ারটা আমরা বের করতে পারছি। আচ্ছা ওকে, তাহলে এইরকম একটা ছোটখাটো ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতে পারে, আপনারা কোন পাওয়ারে কি কত ভ্যালু সেটা বের করতে দিতে পারেন। তাহলে এখন দেখেন যে পাওয়ার ফ্যাক্টরের সুবিধা অসুবিধা কি থাকতে পারে কোনো, বলেন তো? পাওয়ার ফ্যাক্টর কম বা বেশি হওয়ার সুবিধা বা অসুবিধা, তাহলে কোনো ধারণা আছে? অসুবিধা তো আছেই স্যার, কম হলে অসুবিধা, বেশি হলে? কম হলে অসুবিধা, তাই না? এই জন্য দেখেন আমরা পরের যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ লো পাওয়ার, মানে পাওয়ার ফ্যাক্টরটা যদি কম হয় তাহলে সেটার কি কি অসুবিধা সেটা আমরা পড়বো। এখন পাওয়ার ফ্যাক্টরটার ভ্যালু আমাদের সর্বোচ্চ কত হতে পারে বলুন তো? 1 না? 1, কারণ কি cos phi এর মানটা সর্বোচ্চ কখন হবে? ফাইটা যখন 0 ডিগ্রি হবে, তাই না? cos 0 এর মান হচ্ছে 1। দেখুন আপনারা, তাহলে হচ্ছে দেখেন যে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা যত 1 এর কাছাকাছি রাখা যায় তত হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা ভালো হয়। এখন দেখেন যে ডিসঅ্যাডভান্টেজ অফ লো পাওয়ার ফ্যাক্টরটা আমরা দেখি, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের ফাইনালের জন্য। টপিকটা আপনারা লিখে নেন যে ডিসঅ্যাডভান্টেজ অফ লো পাওয়ার ফ্যাক্টর। আপনিও কি গত ক্লাসে আসেননি, তাই না? আসছিলেন? তাহলে আপনি তো এগুলো পড়ছেন মনে হয়, তারা দুজন নতুন আসছে, এই জন্য আমি আপনাদের ফিল করতেছি। টপিকটার নাম হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ লো পাওয়ার ফ্যাক্টর। এখন আমরা দেখি যে পাওয়ার ফ্যাক্টর কম হলে কি কি অসুবিধা হতে পারে। মধ্যে দেখেন যে প্রথম পয়েন্টে যদি আমরা যাই তাহলে দেখেন 1 নম্বর পয়েন্ট হচ্ছে লার্জ কেভিএ রেটিং অফ ইকুইপমেন্ট। এখন আমাকে বলেন যে কেভিএ এটা কিসের ইউনিট হিসেবে আমরা চিনি, আশেপাশে আমাদের কি এমন আছে যার ইউনিট কেভিএ হিসেবে আমরা ব্যবহার করি? কেভিএ, হ্যাঁ বলেন, ট্রান্সফরমার, তাই না?
ট্রান্সফরমার রেটিং হলো কেভিএ রেটিং দিয়ে করা হয় কিলোভোল্ট এম্পিয়ার। কিলোভোল্ট এম্পিয়ার। এই ট্রান্সফরমারের ইউনিটটা আমরা অ্যাপারেন্ট পাওয়ারে রাখতে পারি। আচ্ছা, এখন লার্জ কেভিএ রেটিং অফ দ্য ইকুইপমেন্ট, এটা হলো একটা অসুবিধা, তাই না? কেভিএ রেটিংটা যদি বড় হয়ে যায় তাহলে হচ্ছে সেই ট্রান্সফরমারের সাইজ বড় হয়ে যাবে, তার মানে হলো ম্যাটেরিয়াল বেশি লাগে সেই ট্রান্সফরমারটাকে ম্যানুফ্যাকচার করতে, তখন কি হবে, ওয়েস্ট হয়ে যাবে, কস্ট অফ অপচয় হয়ে যাবে। সো দেখেন যে কিভাবে লো পাওয়ার ফ্যাক্টর জিনিসটাকে প্রভাবিত করে। আপনারা পাওয়ার ট্রায়াঙ্গেল তো একটু আগে দেখলেন, তাই না? পাওয়ার ট্রায়াঙ্গেলে আপনারা যদি এখানে যেটা বোর্ডে দেয়া আছে যে কিলোওয়াট এবং কিলোভোল্ট অ্যাম্পিয়ার, কিলোওয়াট হচ্ছে অ্যাক্টিভ পাওয়ারের একক, কিলোভোল্ট অ্যাম্পিয়ার হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ারের একক। আপনারা পাওয়ার ফ্যাক্টর এই ট্রায়াঙ্গেল একটু খাতায় রেখে এই অ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের মধ্যে সম্পর্কটা নির্ণয় করা হতো cos phi দিয়ে, যেটা বোর্ডে দেওয়া আছে, আপনারা নিজেরা থেকে একটু করেন তো। এটা ধরেন পাওয়ার ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ পাওয়ার বা রিয়েল পাওয়ার, এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, এটা হচ্ছে রিঅ্যাকটিভ পাওয়ার, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে পাই, যেটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এখন আমরা কি বললাম যে অ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের মধ্যে সম্পর্কটা আমরা যদি এই অ্যাঙ্গেলের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে কোন ত্রিকোণমিতিক ফাংশনকে আনতে হবে, cos ফাংশন, তাই না? কারণ আমরা জানি কি cos phi ভূমি বাই অতিভুজ, তাই না? জি। ভূমি হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, যেটা হচ্ছে আমাদের একক কিলোওয়াট, কিলোওয়াট। অতিভুজ হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, যেটার একক হচ্ছে কিলোভোল্ট অ্যাম্পিয়ার। এখন আমাদের কেভিএ তে যদি আনি এই ফাংশনটাকে, তাহলে কেভিএ ইকুয়াল টু কি হবে, কিলোওয়াট বাই cos phi, তাই না? এতটুকু ক্লিয়ার? এটাই হচ্ছে বোর্ডে ওই যেটা টিভিতে দেখতে পাচ্ছেন সেটা দেয়া হয়েছে। এখন দেখেন যে লার্জ কেভিএ রেটিং অন দ্য ইকুইপমেন্ট, পাওয়ার ফ্যাক্টর যদি কম হয় তার মানে কি cos phi এর মানটা কি হবে বলুন তো, কম হওয়া না? আমরা কি পড়তেছি, টপিকটার নাম তো আপনারা লিখে রাখছেন যে ডিসঅ্যাডভান্টেজ অফ লো পাওয়ার ফ্যাক্টর, তাই না? পাওয়ার ফ্যাক্টর জিনিসটা তো cos phi, লো পাওয়ার ফ্যাক্টর হওয়া মানে কি cos phi এর মানটা কমে যাওয়া না? আচ্ছা, cos phi এর মানটা যদি কমে যায় তাহলে এই ইকুয়েশনটাতে একটু দেখেন তো, cos phi কমলে নিচের মানটা কমলে কেভিএ এর মানটা কি বাড়বে না কমবে? এটা সম্পর্কটা কি কেভিএ এর সাথে cos phi এর সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক না? তার মানে cos phi যত কম হবে তত হচ্ছে কেভিএ টা বেড়ে যাবে। আর কেভিএ বাড়া মানে কি, আমরা যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করব ট্রান্সফরমারের সাইজ বড় হয়ে যাওয়া। সেম কিলোওয়াটের জন্য মানে সেম পাওয়ারের একটা ভোল্টেজ লাইনের জন্য আমাদের বেশি বড় একটা ট্রান্সফরমার ব্যবহার করতে হবে, তাই না? সো আমাদের এটা অপচয় না, পাওয়ারটাকে আমরা সেম রাখতেছি, অ্যাক্টিভ পাওয়ারটাকে, কিলোওয়াটটা সেম থাকতেছে, কিন্তু এই যে পাওয়ার ফ্যাক্টরটা কমে যাওয়ার কারণে আমাদের কেভিএটা বেড়ে যাবে, তার কারণে আমাদের ট্রান্সফরমারের সাইজটা বড় হয়ে যাবে না, যেটা আমাদের অপচয় না। সো এটা পাওয়ার ফ্যাক্টর কম হওয়ার একটা অসুবিধা না, বোঝা গেল? আপনি তো মাত্র আসেন। স্যার এই যে স্যার পাওয়ার ফ্যাক্টর বলছেন না? হ্যাঁ, এর পারে না, সব পারে না, সব পারি না স্যার। ওকে, তারপরে দেখেন যে এই অসুবিধাটা আমরা বুঝতে পারলেন, কোথায় অসুবিধাটা হয়, যে পাওয়ার আপনাদের সেম থাকছে, কিলোওয়াটে তো আমরা হাত দিইনি, তাই না? কিন্তু হচ্ছে এই cos phi টা কমে যাওয়ার কারণে কেভিএটা বেড়ে যাচ্ছে, যেটা হচ্ছে ট্রান্সফরমারের সাইজকে বাড়ায় দিচ্ছে, ম্যানুফ্যাকচারিং এর কস্ট বেড়ে যাচ্ছে। দুই নাম্বার পাওয়ার ফ্যাক্টর কম হওয়ার অসুবিধাটা দেখেন যে গ্রেটার কন্ডাক্টর সাইজ, লিখে রাখেন খাতায়, পয়েন্টগুলো লিখে রাখেন, আর হচ্ছে ইকুয়েশনগুলো আমি যেগুলো আলোচনা করতেছি সেগুলো লিখে রাখেন। গ্রেটার কন্ডাক্টর সাইজ কিভাবে আমাদের পাওয়ার ফ্যাক্টর কম হওয়ার অসুবিধা তৈরি করে। গ্রেটার কন্ডাক্টর সাইজ পাওয়ার ফ্যাক্টর অসুবিধা তৈরি করার সময় আপনার হচ্ছে যে এই ফর্মুলাটা আপনারা সবাই জানেন, P equals to VLIL cos phi, তাই না? এটা সিঙ্গেল ফেজের পাওয়ারের সূত্র। আর হচ্ছে থ্রি ফেজ পাওয়ারের ফর্মুলাটা কি? এই VLI cos phi এর cos theta।
এখন আমাদের যদি হচ্ছে আপনারা থ্রি ফেজই মনে করেন আছেন, থ্রি ফেজে আমরা কারেন্টের সাথে এই আপনার পাওয়ার ফ্যাক্টরের সম্পর্কটা যদি এখন দেখি, এখনো কি সম্পর্কটা ব্যস্তানুপাতিক, তাই না? পাওয়ার ফ্যাক্টর কমে গেলে লাইন কারেন্টের পরিমাণটা বেড়ে যাবে না? লাইন কারেন্টের পরিমাণ বেড়ে যাওয়া মানে হচ্ছে ইয়া হবে, ডায়ামিটার বাড়াতে হবে, যে ওয়্যারটা দিয়ে আপনি কারেন্টটাকে পাস করাচ্ছেন। সো কারেন্টের যে আপনার ওয়্যারটার ডায়ামিটার বেড়ে গেলে তার ম্যানুফ্যাকচারিং কস্ট বেড়ে যাবে। সো আপনারা একটু লিখে রাখেন যে এই সূত্রটা লিখে আইএল সব মানে ব্যস্তানুপাতিক cos phi 1 বাই cos phi, বা এই যেভাবে লিখতে পারেন যে আইএল সমানুপাতিক 1 বাই cos phi। তার মানে পাওয়ার ফ্যাক্টর যদি কমে যায় আইএলটা বেড়ে যাবে, এটা যদি কমে যায় তাহলে আইএল যেটা সেটা বেড়ে যাবে। লাইন কারেন্টের পরিমাণ বেড়ে গেলে সেম পাওয়ার রেটিং, এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের পি যেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ পাওয়ারটা, সেটা কিন্তু আমরা হাত দিইনি, সেটা সেম আছে, সেটা কনস্ট্যান্ট আছে, কিন্তু পাওয়ার ফ্যাক্টরটা কমে যাওয়ার কারণে আমাদের লাইন কারেন্টের পরিমাণ বেড়ে গেছে, যার ফলে আমাদের কি হবে সমস্যা? একটা হচ্ছে বেশি কারেন্ট পরিবহন করার জন্য যে ওয়্যারটা আমরা আগে ব্যবহার করতাম তার চেয়ে একটু বেশি ডায়ামিটার ওয়্যার ব্যবহার করতে হবে, তাই না? এটা একটা অপচয়, তাই না? পাওয়ার তো আমরা বাড়াই নাই, যে পাওয়ার বাড়াচ্ছি তখন হচ্ছে কারেন্ট বেশি যাচ্ছে, তখন হচ্ছে আমরা ডায়ামিটার বাড়াই দেবো ওয়্যারের, তাই না? তখন এটা একটা অসুবিধা। আর আরেকটা কারেন্ট আই বেড়ে যাওয়া একটা অসুবিধা হচ্ছে হিট লস বেড়ে যাওয়া, আই স্কয়ার আর লসটা ট্রান্সমিশন লাইনে বেশি হবে, তাই না? সো দুই ধরনের অসুবিধা আপনারা দেখতে পাচ্ছেন। পাওয়ার ফ্যাক্টর যদি কম হয় তাহলে হচ্ছে আমাদের কারেন্টের যে ট্রান্সমিশন কন্ডাক্টর যে সাইজটা সেটা বেড়ে যাচ্ছে একটা, কারেন্ট বেরিয়ে গেলে স্যার ভোল্টেজটা কমে যাবে না স্যার? ভোল্টেজ কমে যাবে, পাওয়ার তো আবার আপনার কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট হবে স্যার, এটা হলো সমস্যা। হ্যাঁ জি স্যার, তখন তো পুড়িয়ে দেওয়ার সম্ভাবনা আছে মোটামুটি। ওকে বেকার বেশি দিতে হবে। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন যে কন্ডাক্টর সাইজটা বড় হয়ে যাবে, পাওয়ার ফ্যাক্টর বেশি হলে সেটা হলো অসুবিধা। এখানেও একটা एग्जांपल আছে, আপনারা এখান থেকে এতটা আমি যে মার্ক করব সেটা একটু নিজেরা একটু দেখার চেষ্টা করেন। তো এই যে ম্যাথটা একটু আগে যে আমি করা দিলাম সেই ম্যাথটার আরেকটা ভার্সন, ছোট ছোট ম্যাথ আপনাদের এক্সামে থাকতে পারে। আমি বলি দেখেন, এখানে হচ্ছে আমাদের বলছে ফর एग्जांपल টেক দ্য কেস অফ এ সিঙ্গেল ফেজ এসি মোটর হ্যাভিং অ্যান ইনপুট অফ 10 কিলোওয়াট। এটা কি পাওয়ার বলেন তো? তিন ধরনের পাওয়ার যে বলে অ্যাক্টিভ পাওয়ার, তাই না? অ্যাক্টিভ পাওয়ার বলছে বা ইউনিটি পাওয়ার 10 কিলোওয়াট, আর টার্মিনাল ভোল্টেজ বলছে 250 ভোল্ট। at unity power factor the input full load current will be 10000 by 250, তাই না? তাহলে এখানে ভোল্টেজটা দেয়া আছে, অ্যাক্টিভ পাওয়ারটা দেয়া আছে, মানে কারেন্টের মানটা বের করতে হবে, যেটা 40 অ্যাম্পিয়ার বের হইছে। কিভাবে আসছে বলেন তো? স্যার ওইখানে যে ওই যে 10 কিলোওয়াট না স্যার, স্যার, ওটা 10 ওয়ার্ডে নিয়ে নিয়েছে, কিলোওয়াট ওয়ার্ডে নেওয়া হয়েছে, ওয়ার্ডে নেওয়া আর এইটা স্যার 250 দিয়ে ভাগ করা হয়েছে, মানে v by i করে V by p by v করে করা হয়েছে। I is equal to v by p equals to vi, তাহলে i equals to p by v করে করা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, সেটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর এই জন্য, কিন্তু যদি পাওয়ার ফ্যাক্টর ডিফারেন্ট হতো এখানে প্রবলেম হতো। কিভাবে বলি, যে এখানে দেখেন যে অ্যাম্পিয়ারটা আমরা কখন পাই? ধরেন ইউনিটি পাওয়ার ফ্যাক্টরটা নাই, অন্য কোনো ধরনের পাওয়ার ফ্যাক্টর আছে, ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য আপনি এই কাজ করতে পারছেন। অ্যাম্পিয়ারটা আমরা কখন পাই দেখেন, এই যে এইদিকে যদি তাকান আপনারা, অ্যাক্টিভ পাওয়ারের একক তো হচ্ছে আপনার কিলোওয়াট, না? আর অ্যাপারেন্ট পাওয়ারের একক হচ্ছে কেভিএ, কেভিএ। আর কিলোওয়াট তার মানে এটা কি বলেন তো? পাওয়ার না? জি স্যার। আর এটা হচ্ছে আমার এস, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমাদের এই যে আমরা কি করছি, যে পি কে জাস্ট কারেন্টটা দিয়ে ভাগ করে দিয়েছি, তাই না? তাহলে পি কে ভি দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে কারেন্টটা পাইছি, তাই না? তো আসলে এখানে কি হচ্ছে দেখেন, এখানে আমরা কাজটা করতেছি যে কে ভি এ কে আমরা যদি কে ভি দিয়ে ভাগ করি তাহলে কারেন্টটা পাচ্ছি না। আসল সূত্রটা এটা না? জি স্যার, সেম, কিন্তু সূত্রটা দেখেন আসলে অ্যাপারেন্ট পাওয়ারকে আমরা যদি
অ্যাক্টিভ পাওয়ার দিয়ে ভাগ করতেছি তাহলে কারেন্টটা পাইতেছি। অ্যাপারেন্ট পাওয়ারটা দেখেন যে অ্যাপারেন্ট পাওয়ারটা আমাদের এখানে যেটা বলা আছে যে অ্যাপারেন্ট পাওয়ারটা যদি আমরা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলে দিছে না প্রথমে, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে cos স্কয়ার মান কত? ইউনিটি পাওয়ার ফ্যাক্টর cos স্কয়ার মান কত? স্যার এই যে 0.8 0.8 হবে কেন? ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ইউনিটি ও 0 0 স্যার 0 ইউনিটি পাওয়ার ফ্যাক্টর 1 না 1 স্যার ইউনিটি মানে 1 ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 1 cos স্কয়ার ভ্যালু হচ্ছে 1। তো এখন দেখেন আমাদের এখানে আমরা যদি ইয়া করতে চাই কি করব বলেন তো, কারেন্টটা বের করতে চাই তাহলে আমাদের এই cos phi এর মান 1 দেয়া আছে আর অ্যাক্টিভ পাওয়ার যেটা আমাদের কত দেয়া আছে মানটা 10 কিলোওয়াট। 10 কিলোওয়াট আর আমাদের কি দেয়া আছে ভোল্টেজের মানটা 250 স্যার 250 ভোল্ট। এখন দেখেন যে এখানে আমরা যদি এটা বসাই যে কিলো ভোল্ট অ্যাম্পিয়ার তাহলে 10 গুণ 250 হবে, 10 গুণ 250 হবে না? না 250 আমরা পাবো না তাই না, এটা পাবো না। দেখেন এখানে একটা ব্যাপার আছে, এখানে হচ্ছে আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের 10 কিলোওয়াটের মানটা এটা দেয়া আছে, তারপরে cos phi এর মানটা এখানে দেয়া আছে, আমরা হচ্ছে kVA এটা বের করতে চাই। এই মানটা কত আসবে বলেন তো, এই যে এই ভ্যালুগুলো দেয়া আছে কারণ আমাদের kVA কত আসবে বলেন তো? স্যার কেভি আসতেছে আমি শুধু ইমপ্যাক্ট এটা ভুলে যায়, এটা আমি পরে আসতেছি। আমাকে আগে বলেন যে এই ফর্মুলাটা আমরা kVA এর মানটা কত আসবে? স্যার কিলোওয়াট স্যার আসতেছে আমি দিতে বিয়ে আসতেছে আমি এই স্যার 10000 ভাগ হইলে সামনে আচ্ছা আগে বলেন যে kVA এর মান ভোল্টেজ আসবে স্যার ভাগ ভোল্টেজের ভোল্টেজ মানটা কি এখানে লাগবে বলেন তো? kVA আমরা যে এই ত্রিভুজটা যদি ব্যবহার করি তাহলে কি আমাদের কোনো ভোল্টেজের মান লাগতেছে? তখন তো আমাদের দেখেন যে 10 কিলোওয়াট এটা দেয়া আছে, আমরা বলতেছি এটা কত সেটা বের করতে হবে, তাহলে আমরা নরমালি cos phi সূত্র দিয়ে বের করতে পারি না? cos phi সূত্রটা কি বলেন তো? ভূমি বাই লম্ব অতিভুজ না cos phi সূত্রটা? ভূমি হচ্ছে আমাদের কত এটা না 10 কিলোওয়াট না, আর অতিভুজটা কত আমাদের এটা বের করতে হবে না? জি অতিভুজ হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার বা kV এটা বের করতে চাই। এখন আমাদের cos phi এর মানটা কত এখানে আমাদের 1 না, তাহলে আমরা বলতে পারি না যে kVA সমান 10 এটা 1 মানে kVA সমান কিলোওয়াট আমরা বলতে পারি না এখানে, যে দুটো সেম আছে। বুঝতে পারলেন এই ব্যাপারটা? আমি একটু ক্লিয়ার করি এটা। আমি বোঝাতে চাচ্ছি যে এতটুকু তো বুঝতে পারছেন cos phi সমান হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ তাই না? ভূমি হচ্ছে আমাদের কিলোওয়াট 10 কিলোওয়াট লিখলাম আমরা, আর অতিভুজটা হচ্ছে এই kVA টা তাই না? এখন আমাদের পাওয়ার ফ্যাক্টরের মানটা কত 1 না, তার মানে কি আমরা 10 কিলোওয়াট সমান কেভি স্যার kVA লিখতে পারি না? জি স্যার তাহলে 10 কিলোওয়াট সমান 10 kVA লিখতে পারি, বা একই জিনিসই তো দুইটা, একই তাই না? একই জিনিসই তো। ইকুয়ালি বা আমরা লিখতে পারি এটা হলো কি পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ার না, অ্যাপারেন্ট পাওয়ার সমান 10 কিলোওয়াট সমান 10 kVA লিখতে পারি না? এই যে এইটাকে আমরা যদি এখন কারেন্ট দিয়ে ভাগ করি, কারেন্টের মানটা কত দেয়া আছে আমাদের 250 250 আছে তাই না? ভোল্টেজ ভোল্টেজটা আছে 250 দিয়ে ভাগ করি, তাহলে এখন দেখেন তো এখন আপনারা এটা বুঝতে পারছেন না ব্যাপারটা? বুঝতে পারছেন? 40 টাকা আসবে স্যার মানে আমি বলতে চাচ্ছি যে এখানে যে 10,000 দিয়ে 250 ভাগ করছে, এই যে এখানকার 10,000 দিয়ে 250 ভাগ করছে, এই 10,000টা কিন্তু কিলোওয়াট না, এটা হচ্ছে kVA। বুঝা গেছে? এটা বুঝতে পারছেন কিনা বলেন? হ্যাঁ এখন তো ওটা এসে গেছে না স্যার হ্যাঁ এখন তো ওয়াট Watt এটাকে ভোল্ট অ্যাম্পিয়ার, জি এটাকে ভোল্ট। এখন কি এটা এই যে ভোল্টে ভোল্ট ভাগ করলে অ্যাম্পিয়ার পাবো না? জি স্যার আমি একটু বুঝে জি স্যার আমি বলতে চাচ্ছি যে এই মানটা যে দেয়া ছিল, যে এই যে সূত্রটা এই 10,000টা কিন্তু কিলোওয়াট না, যেটা আপনারা এখান থেকে বলতে বুঝতেছেন, এটা হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার, 10,000 ভোল্ট অ্যাম্পিয়ার। বুঝা গেছে এই ব্যাপারটা? ওকে, তাহলে দেখেন যে কারেন্টের মানটা কত আসছে এখানে 40 অ্যাম্পিয়ার তাই না? 40 অ্যাম্পিয়ার আসছে। এবার আসেন, এবার হচ্ছে আমাদের সেকেন্ড পোরশনে যাব। সেকেন্ড পোরশনে দেখেন ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য আমরা cos phi এর ভ্যালু 1 পাইছি। 1 পাইছি এখন দেখেন যে 0.8 পাওয়ার ফ্যাক্টরের জন্য কি কি পরিবর্তন হয়।
0.8 পাওয়ার ফ্যাক্টরের জন্য কেভিএ ইনপুট উইল বি, দেখেন এখন এই যে একটু আগে যে আমরা অ্যাপারেন্ট পাওয়ারটা কেভিএটা সেটা কিন্তু 10 কিলোওয়াট সমান 10 কেভিএ বলতে পারছি, এখন কি চেঞ্জ হবে না? অবশ্যই স্যার অবশ্যই চেঞ্জ হবে, কারণ পাওয়ার ফ্যাক্টর দাম দেওয়া পাওয়ার আছে ফ্যাক্টর হচ্ছে cos পাই না, জি স্যার। cos পাই ভ্যালুটা 0.8 দেয়া আছে, 0.8 দেওয়া আছে এটা হচ্ছে আগে 1 ছিল, জি স্যার এই জন্যই কিন্তু এই দুইটা সমান হয়েছে। জি স্যার তো এখন হচ্ছে 0.8 সমান আমাদের এটা রিয়েল স্যার পাওয়ারটা হ্যাঁ যেটা হচ্ছে 10 কিলোওয়াট, আর অ্যাপারেন্ট পাওয়ারটা আমাদের বের করে নিতে হবে, তাই না? এখন বের করেন তো অ্যাপারেন্ট পাওয়ারটা কত হয়? 0.8 দিয়ে স্যার ভাগ করতে হবে। 10 ডিভাইডেড বাই 0.8 করেন তো, আর হবে স্যার সাড়ে 12.5 12.5 12.5 একক কি হবে বলেন তো? অ্যাপারেন্ট পাওয়ার স্যার কিলোভোল্ট অ্যাম্পিয়ার হবে, হ্যাঁ স্যার হ্যাঁ জি স্যার কেভিএ কেভিএ হবে, তাই না? কেভিএ হবে স্যার এখন দেখেন অ্যাপারেন্ট পাওয়ারটা আমাদের আগে ছিল হচ্ছে এই 10 কেভিএ পাইছিলাম আমরা অ্যাপারেন্ট পাওয়ারটা, এখন কত পাইছি? 12.5 কেভিএ। এখন আপনি কারেন্টটা বের করেন তো, I কেভিএ ডিভাইডেড বাই জাস্ট ভি না, জি স্যার এখন কেভিএ হচ্ছে আমাদের, 12.5 এটাকে আমরা ভোল্ট অ্যাম্পিয়ারে নিয়ে যাই, তাহলে হচ্ছে 12500 হবে না, জি স্যার আর ভোল্ট কত? 250। এখন ভাগ করেন তো অ্যাম্পিয়ার কত অ্যাম্পিয়ার আসে? 12,500 ভাগ 250 50 স্যার 50 হয়, তাই না? সো আপনারা দেখেন যে পাওয়ার ফ্যাক্টর যখন আমরা ইউনিটি থেকে এই যে 1 যেটা হচ্ছে ইউনিটি থেকে কমিয়ে 0.8 এ আনি, তার মানে 0.2 পাওয়ার ফ্যাক্টর কমানোর জন্য কারেন্টটা 10 এম্পিয়ার বেড়ে গেছে না? তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিলোওয়াটে কি কোনো আপনি হাত দিচ্ছেন? না স্যার সেই আছে স্যার পাওয়ারটা সেম রাখছেন না, এম্পিয়ার কারেন্টটা বেড়ে যাচ্ছে না, জি স্যার এটা অসুবিধা না আমাদের জন্য? অবশ্যই স্যার অবশ্যই অসুবিধা। সো এইটা হচ্ছে লো পাওয়ার ফ্যাক্টরের একটা অসুবিধা, যেটা হচ্ছে আসলে ম্যাথমেটিক্যাল প্রবলেম, এই ধরনের প্রবলেম আসতে পারে পরীক্ষায়। স্যার পাওয়ার ফ্যাক্টর যখন কমে যাবে তখন হচ্ছে ইম্প্যাক্টটা বেড়ে যাবে হ্যাঁ আর এই ম্যাথ করার সময় আপনাদের প্রথম যে মিস্টেকটা হবে এই 10,000 কে আপনারা মনে করবেন কিলোওয়াট, কিন্তু না, এটা হচ্ছে ওই যে কেভিএ। পাওয়ারটা স্যার এই যে পাওয়ার তো এখানে মূলত এখন পাওয়ার ফ্যাক্টরটা তো কন্ট্রোলিং হচ্ছে জেনারেশন থেকে, মানে জেনারেটর থেকে, এটা তো ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশনে তো এটা কোনো পাওয়ার ফ্যাক্টরটা কন্ট্রোল করার আবার আলাদা সিস্টেম আছে, আপনার ক্যাপাসিটর দিতে হয়, স্যার যে পিএফআই একটা প্ল্যান্ট আছে ওই প্ল্যান্টটাকে এই করতে আছে ওটা ইমপ্রুভ করতে জেনারেশন থেকে পাওয়ার ফ্যাক্টরটা মানে ওখান থেকে কন্ট্রোল হবে না, কারণ যেখানে পাওয়ার ফ্যাক্টরটা কমে যাবে, লোড আপনি মনে করেন যে ইন্ডাকশন মোটর ইউজ করতেছেন, তার মানে ওখানে পাওয়ার ফ্যাক্টরটা কমে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গায় আপনি পিএফআই প্যানেল লাগাই দিবেন, তখন পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করে নিয়ে আসবেন। মানে ইউজার লেভেলে বিল্ডিং বা এই সমস্ত পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ হ্যাঁ দিতে পারে, কারণ হচ্ছে পানির মোটর, পাম্প টাম, ইন্ডাকশন মোটর যদি আপনি ব্যবহার করেন তাহলে তো দিতেই হইতে পারে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান। আচ্ছা ওকে, তাহলে দেখেন যে 3 নাম্বার পয়েন্টে দেখেন লার্জ কপার লস, একটু আগে আমি বললাম কারেন্টটা যে বেড়ে গেল না, তাহলে I²R বা হিট লস বা কপার লসটা বেড়ে যাবে না? সো এটা হচ্ছে দেখেন যে 3 নাম্বার পয়েন্ট আছে লার্জ কপার লস, I²R লসটা। তারপরে দেখেন যে পুয়ার ভোল্টেজ রেগুলেশন, আচ্ছা এটা দেখেন যে the large current at low lagging power factor causes greater voltage drop in alternators, transformers, transmission line and distributors. তার মানে কি হইতেছে দেখেন যে আপনি যেখান থেকে আপনি মনে করেন যে ট্রান্সফরমার, ট্রান্সমিশন লাইন এগুলো তো এরপরে তো আমরা লোডে সাপ্লাই দেব, তাই না? এখানে যদি আপনার ভোল্টেজটা ড্রপ হয়ে যায়, যেটা হচ্ছে লো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের সময় হয়, বা আপনার পাওয়ার ফ্যাক্টর যখন কম থাকে তখন হয়, তখন কি সেন্ডিং এন্ডে বা যেটা রিসিভিং এন্ড যেটা বলতেছি আমরা, সেখানে কি পুরো ভোল্টেজটা আসবে? সো ড্রপ হয়ে যাবে না প্রতিমধ্যে। এই ড্রপ হওয়ার জন্য এইটাকে বলা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন, পুয়ার হয়ে যাওয়া। সেন্ডিং এন্ডে আপনি যে পরিমাণ ভোল্টেজ জেনারেট করছেন, রিসিভিং এন্ডে সেই পরিমাণ যাচ্ছে না, তার আগেই ড্রপ হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় পুয়ার ভোল্টেজ রেগুলেশন, যেটা হচ্ছে লো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের সময় হয়ে থাকে। স্যার কারেন্টটা বাইরে যাবে পাই দিয়ে আমি ভোল্টেজটা কমিয়ে যাবে হ্যাঁ, আর এটা ল্যাগিং হয়ে এটা হবে স্যার এটা হবে। সো এটা হচ্ছে আরেক ধরনের অসুবিধা। আরেকটা হচ্ছে যে রিডিউসড হ্যান্ডলিং ক্যাপাসিটি অফ দ্য সিস্টেম। একই জিনিস যে হ্যান্ডলিং ক্যাপাসিটিটা ওই যে আপনার পারফেক্ট ইমপ্রুভমেন্ট প্ল্যান দিতে হচ্ছে, যেটার জন্য হ্যান্ডলিং ক্যাপাসিটি বাড়াতে হবে, নাহলে আবার কমে যাবে পারফেক্টটা। সো এইটা হচ্ছে এইগুলো হলো
প্রধান অসুবিধা, এবং এটা হচ্ছে আপনাদের ফাইনালের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এই ম্যাথটা এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ভিতর থেকে আসতে পারে। ওকে, আচ্ছা এখন দেখেন যে কজেস অফ লো পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর কি কি কারণে কমে? একটা কারণ আমি সবসময় বলছি যে ইন্ডাকশন মোটর যদি ব্যবহার করেন তখন হচ্ছে পাওয়ার ফ্যাক্টরটা লো হয়ে যায়, ঠিক আছে? তারপরে দেখেন যে এই যে দেখেন সিঙ্গেল ফেজ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর ব্যবহার করলে পাওয়ার ফ্যাক্টরটা কমে যায়। তারপরে দেখেন যে বিভিন্ন ধরনের লোড আছে, যেমন আর্ক ল্যাম্প, ইলেকট্রিক ডিসচার্জ ল্যাম্প, হিটিং ইন্ডাস্ট্রিয়াল হিটিং ফার্নেস, এগুলো হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, এই লোডগুলো ব্যবহার করলে আপনার পাওয়ার ফ্যাক্টর কমে যায়। তারা হচ্ছে একটা ল্যাগিং কারেন্ট ড্র করে, যার কারণে পাওয়ার ফ্যাক্টরটা কমে যায়। সো একটু পয়েন্ট আকারে লিখতেও পারেন ছোট করে। এরপরে দেখেন যে 3 নাম্বারটা, the load on the power system is varying, being high during morning and evening and low being high during morning and evening, low at other times. During low load periods, supply voltage is increased, which increases magnetizing current. This results in decreased power factor. এখানে দেখাচ্ছে যে লোডের একটা ভেরিয়েশনের জন্য, যে সকালে আর ইভিনিং মানে সন্ধ্যায় হচ্ছে লোডটা বেশি থাকে আর অন্যান্য টাইমে লোডটা লো থাকে। তার জন্য কি হয় দেখেন, লো লোড পিরিয়ডে, যেটা হচ্ছে দুপুর থেকে মানে 11টা 12টা থেকে বিকাল পর্যন্ত যে টাইমটা, সেখানে কি হয় যে সাপ্লাই ভোল্টেজটা হচ্ছে বেশি থাকে, আর যেটা হচ্ছে ইনক্রিজেস ম্যাগনেটাইজিং কারেন্ট। আর ম্যাগনেটাইজিং কারেন্ট বাড়ার মানে হচ্ছে আপনার পাওয়ার ফ্যাক্টরটা কমে আসা, ঠিক আছে? এটা একটু থিওরিটিক্যাল, এটা একটু জেনে রাখবেন যে লো লোড পিরিয়ডের সময় পাওয়ার ফ্যাক্টরটা কমে যায়। সো সেটা হচ্ছে আমাদের অসুবিধা। লো পিক লোড আপলোড এই ব্যাপারটা আসলে এই ব্যাপারটা আসছে। আচ্ছা এরপরে দেখেন আজকে সময় আছে 10:30 কেটে যাচ্ছে। না স্যার, স্যার আসলে দেখেন যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টটা আমরা কয়েক ভাবেই করতে পারি। বেসিকটা আমি একটু দেখাই, সার্কিট কি বাইরে আসছে, একটু বেসিক জিনিসটা আমি দেখে দিয়ে আজকে সেটা এটা হচ্ছে আপনাদের সেই লোডটা যার জন্য আমাদের পাওয়ার ফ্যাক্টরটা কমে আসবে, ঠিক আছে? কারণ কি আছে বলেন, এখানে একটা কয়েল আছে, কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট। এই যে এই ধরনের যে কয়েল আপনার যেখানে দেখবেন তার মধ্যে কারেন্ট পাস করলে সেখানে পাওয়ার ফ্যাক্টরটা কমে যাবে, ঠিক আছে? যেটা ইন্ডাকশন মোটর হোক, যে কোনো ধরনের লোড হোক। এরপরে দেখেন জাস্ট এখানে একটা আমরা ক্যাপাসিটর প্যারালালি অ্যাড করলে আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হবে। রোল আপনার 5 জন আছেন না, একটু একটা পেজে লিখে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলাম, গ্রুপে নিয়ে গ্রুপে না পার্সোনালিও নিতে পারবেন, বুঝা গেছে? ইয়েস স্যার এখানে তাহলে মূল বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে কাস্টমার যখন সার্ভিসের কোনো ইস্যুতে যখন কমপ্লেন করে, আমরা যখন পাই যে হ্যাঁ পাওয়ার ফ্যাক্টর ইস্যুর কারণে প্রোডাক্টটা চলতেছে না, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কাস্টমারকে কি বলতে পারি? মানে এই ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি যারা পাওয়ার সাপ্লাই দিচ্ছে